সৌমিতাকে দেখে নাও ঠিক গানের জন্য। সৌমিতা, সৌমিতা দে। এরপর ডক্টর রাজেশ মন্ডল, যিনি আমাদের অভিভাবক প্রজ্ঞা বাঁকুড়া আমরা ধীরে ধীরে গড়ে তুলেছি ওনারই সহায়তায়, এবং উনি বাস্তবিক ভাষণ Jai Sarvati Ramakrishna Jai Guru
শ্রদ্ধেয় সংঘচালক, প্রান্ত সংঘচালকজি, লোকপ্রজ্ঞা মধ্যবঙ্গ মানব শক্তির সহমানব শক্তিতম, লোকপ্রজ্ঞা বাংলা চলচ্চিত্রের সমস্ত কার্যকর্তাবৃন্দ, উপস্থিত মা ও বোনেরা ও প্রবুদ্ধ নাগরিকবৃন্দ এবং শিশু মন্দিরের সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক, আপনাদের সকলকে জগন্নাথ বিদ্যার প্রাক মুহূর্তে সশ্রদ্ধ নমস্কার, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। লোকপ্রজ্ঞার পরিচয় আপনারা স্বাগত ভাষণে পেয়েছেন যে সর্বভারতীয় যে প্রবুদ্ধ মঞ্চ, সেই প্রবুদ্ধ মঞ্চের নাম হল প্রজ্ঞা প্রবাহ, আর সেই প্রজ্ঞা প্রবাহে পশ্চিমবঙ্গ শাখার নাম হল লোকপ্রজ্ঞা। ভারতবর্ষের সমস্ত জ্ঞানী গুণী মানুষদের সংগঠিত করে ভারতবর্ষের জ্ঞান, বিজ্ঞান, আধ্যাত্মিকতা, নৈতিকতার মূল্যবোধের প্রবাহ, তাকে কেন্দ্র করে আর সমাজের প্রভাবিত করার কাজটি লোকপ্রজ্ঞা। স্বামী বিবেকানন্দ যখন ভারত পরিক্রমণ করলেন, ভারত পরিক্রমণ করার পর অনেকটি পর্যবেক্ষণ রেখেছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল যে ভারতবর্ষের মানুষ তারা ঋষির বংশধর, কিন্তু দীর্ঘ পরাধীনতার কারণের জন্য তারা ঋষি সত্তা হারিয়ে পশু সত্তাতে পৌঁছে গেছে। সেই পশু সত্তা থেকে আবার ঋষি সত্তাতে পুনরুদ্ধার হওয়ার জন্য সেই ঋষিগুণকে ফিরিয়ে আনার জন্য ভারতবর্ষের যে মৌলিক মূল্যবোধ, নৈতিকতা, আধ্যাত্মিকতা, সেগুলি যুব সমাজের মধ্যে প্রমাণিত করা একান্ত প্রয়োজন। আর সেই কাজটি যে মহান দায়িত্ব নিয়েছেন, তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দজি মহারাজ। মহারাজজি কামারপুকুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক ছিলেন, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক ছিলেন। ফলে ছাত্রদের মধ্যে যে মূল্যবোধের অবক্ষয় হয়েছে, সেগুলি তিনি ভালো করে দেখেছেন। দেখার পরে জীবনে একটা ব্রত নিয়েছেন যে সমস্ত ছাত্র সমাজের মধ্যে কি করে মূল্যবোধকে প্রতিষ্ঠিত করা যায়, যাতে করে ভারতবর্ষের যে শিক্ষা ফিরে আসতে পারে। এবং এটি অভিযান শুরু হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে এই কাজটি করে থাকে। আর লোকপ্রজ্ঞা এই কাজটিকে সাদরে গ্রহণ করে বাঁকুড়া প্রচারিত এই অনুষ্ঠানে এখানে দেখুন, সারা ভারতবর্ষে বর্তমানে যুব শক্তির সংখ্যা, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে, সেরকম সংখ্যাটা হল 650 মিলিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের টোটাল জনসংখ্যার প্রায় দ্বিগুণ। এবং আগামী এই যুবকের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তাহলে ভাবতে পারছে যে ভারতবর্ষে যে অমূল্য মানবিক সম্পদ রয়েছে, সেটা হলে আর তার সাথে একটা লক্ষ্য স্থির করে দিয়েছে স্বামী বিবেকানন্দ। 1892 সালের 24, 25, 26 ডিসেম্বর কন্যাকুমারীর খণ্ডে বসে তিনি বলেছেন যে ভবিষ্যৎ ভারতবর্ষ কেমন হবে। ভবিষ্যৎ ভারতবর্ষ তার অতীত গৌরবকে ম্লান করে এক পরম বৈভবশালী ভারতবর্ষ, এক সমৃদ্ধ ভারতবর্ষ, এক শ্রেষ্ঠ ভারতবর্ষ। তাহলে আমাদের মানব সম্পদ আছে,
সাল আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদী তিনি তার বিদেশ সচিবকে ডক্টর এস জয়শঙ্কর বলছে, দেখো ভারতবর্ষে এত সাধন আছে, অস্ট্রেলিয়াতে প্রচুর সম্পদ আছে, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম এত সত্ত্বেও কেন ভারতবর্ষের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্কটা খুব সুন্দর হচ্ছে না? জয়শঙ্কর কি বলছে যে আমি চুপ করে গেলাম। আমার জীবনে প্রায় 30 বছর আমি বিদেশ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছি, কিন্তু কোনদিন এরকম ভাবি আমার জীবনে কখনো এরকম রিফ্লেকশন আসেনি। তো যখন তিনি ভাবতে শুরু করলেন, সেই যুব শক্তির মধ্যে যখন এই ভাবনাটা তিনি চিন্তা করলেন, তখন এখানকার সমস্ত যুব শক্তি, ব্যবসায়ী, লিডার, শিক্ষাবিদ, ইঞ্জিনিয়ারদের একত্রিত করে আর অস্ট্রেলিয়ার সাথে ভারতবর্ষের অত্যন্ত সুসম্পর্ক স্থাপন করলেন, যার মূল্য হল অটো পাইলট সিস্টেম। তারা বুঝতে পারছে যে যুব শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে না পারে তাহলে আমাদের স্বামীজি দেখা সম্পর্ক পূরণ হবে না। আর সঠিকভাবে কাজে লাগাতে হবে সেটা কত সহজ হয়ে গেছে। তার চিন্তা হওয়ার কারণের জন্য এই যুব শক্তির সামনে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলির কথা আমি আর পরপর একটু কথা বলবো। বললে বুঝতে পারা যাবে যে আজকে মহারাজজি যে ভাষণ মহারাজ কিনোট স্পিকার, আমি কিছু পাঠ পছন্দ করি, তাহলে বুঝতে না পারা যাবে যে মহারাজজি এই অভিযান এখনকার দিনে ছাত্রদের পড়ার চাপ, চাকরি লাভের জন্য অত্যন্ত চাপ, কিভাবে বড় বড় চাকরি লাভ করা যায়, আর এই প্রত্যেকই ছাত্ররা হতাশাগ্রস্ত হচ্ছে, আতঙ্কিত হচ্ছে। অথবা বড় চাকরি পাওয়ার জন্য তারা যে ধরনের তার মানব সম্পদকে ঘের করছে সেটা আমাদের চিন্তা। তারা এমন ধরনের খাদ্য গ্রহণ করছে, এমন ধরনের জীবন পদ্ধতি গ্রহণ করছে, তাদের খাদ্য গ্রহণ, বেশভূষা এবং মোবাইল আসক্তি এই যুব শক্তির সমস্ত শক্তি যেন গ্রহণ করে দিচ্ছে। একটা বৈজ্ঞানিক প্রবাহে চলার চেষ্টা, কোনো এর নেই, কোনো নির্দিষ্ট বিষয় নেই। সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই নাচ করে। আর যদি জিজ্ঞাসা করা হয় কেন করছো, বাবা বলেছে কেন করছো, তা পড়া যাবে সবাই বলছে। তার কাছে সমর্থন নেই যে এই শিক্ষা নিয়ে এই পড়াশোনা নিয়ে কি করবো। তারপরে আছে ভ্রষ্টাচার, তারপরে আছে যে নানান ধরনের অসংগঠিত কাজকর্ম। আমরা কিছুদিন আগে সংস্থা করি যে তখন সবে মেডিকেল কলেজের কিছু সমস্যা শুরু হয়েছে। নির্বাচন মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি বেলুন আলোচনার সঙ্গে আগ্রহ প্রকাশ করেছে যে যেভাবে চিকিৎসকরা চিকিৎসা জীবন ভালো রেকর্ড করে চিকিৎসা কার্যে বৃদ্ধি হচ্ছে, এটা সত্ত্বেও সেবাটা ঠিকমতো করতে পারছে না, তাহলে এই চিকিৎসকের মধ্যে কিছু মূল্যবোধ প্রতিষ্ঠিত করা দরকার। কিন্তু যখন রামকৃষ্ণ মহারাজা রাজি হলে, মানে জুনিয়র ডাক্তারদের মধ্যে প্রতি মাসে একটা মরাল সায়েন্সের ক্লাস হবে, তখন ডক্টর ফোরামের সদস্যরা স্বাস্থ্য দপ্তরে একটা নালিশ করে দিল যে বিজ্ঞানের আলোয় ধর্ম। তার পরিণতি কি? তার পরিণতি হলো আজ সারা বিশ্ব কাছে আমাদের ভারতবর্ষের মাথা এই যে ভ্রষ্টাচার, এই যে মূল্যবোধের অবক্ষয়, একটা যুবককে তাকিয়ে দেখুন, তার মুখে হাসি নেই, চোখে আগুন নেই, বুকে দম নেই, সে পরের মধ্যে কাঁদতে পারে না। পরিবারের, সমাজের, রাষ্ট্রের প্রতি তার চরম উদাসীনতা। পরম পূজনীয় সর্বপ্রিয়ানন্দজি মহারাজ,
বিবেচনা শিক্ষা অদ্বৈত বিজ্ঞানের একজন শ্রেষ্ঠ প্রবক্তা। তিনি একবার হার্ভার্ড ইউনিভার্সিটিতে বুদ্ধ তন্ত্রের দিকে অধ্যয়ন করছে। তিনি একটা পর্যবেক্ষণ রেখেছেন, বলছে দেখো হার্ভার্ড ইউনিভার্সিটিতে যত ছাত্র পড়তে আসার সময় অনেক বুদ্ধিমান, অত্যন্ত বিচক্ষণ, এবং সত্ত্বে ভারতবর্ষের ছাত্ররা সবসময় অ্যান্টি ভারত, অন্য কোনো পার্টি ছাত্ররাই কাজ করে। তিনি মহান বললেন, আমি যদি জিজ্ঞাসা করি যে তোমরা এরকম কেন বলো, তখন ওরা বলল যে আমরা লাইন লাইন আসার জন্য প্রচার পাওয়ার জন্য এটা ওরা সঠিক কথা বলেনি। ডিপ স্টেটের অন্তর্গত যে ভারত বিরোধী, হিন্দু সনাতন ধর্ম বিরোধী যে সমস্ত শক্তিগুলি, তারা তাদের প্রলোভনে স্কলারশিপ দিয়ে এই সমস্ত ছাত্রগুলি মাথাকে নষ্ট করে। তারপর তারা যখন ফিরে আসছে, ফিরে আসার পরে যখন তারা বিচার ব্যবস্থাতে, প্রশাসন ব্যবস্থাতে, শিক্ষা ব্যবস্থাতে প্রবেশ করছে, তখন তারা ভারত বিরোধী, সনাতন বিরোধী প্রভাব প্রচার করার চেষ্টা করে। সেজন্য লোকজন তারা আগ্রহ প্রকাশ করে যে কেবলমাত্র ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস, ডব্লিউবিসি শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় জায়গা থেকে গিয়ে ভারতের সমাজ সমান স্বামীজি দেখা স্বপ্নকে এর দোষ ছাত্রদের দিলে এর দোষ সমাজকে আমাদের অভিভাবকদের এটা তারা ছাত্রদের মাথাতে অযথা কেন এত চাপ চাপাচ্ছে, তাদের পছন্দের জিনিসগুলো কেন এমন দিচ্ছে, তারা কেন ছাত্রদের রচনাকে আর আরো বেশি গভীর করে দিচ্ছে। স্কুল থেকে যখন টিউশন পড়িয়ে দিচ্ছে তখন কি হচ্ছে, একটা হোটেলের ভিতরে আর পিৎজা, বার্গার, চাউমিন, মোমো এসব খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। এসব খাওয়ালে সদ্বুদ্ধি হয় না। তারা এক বেলা টুকরো রেখে দিয়েছে, যদি এক বেলা টুকরো থাকে তাদের ছেলেকে স্বাধীনভাবে পড়াশোনা করে সেই বিষয়ে প্রবেশ করতেই তার মধ্যে স্বাধীন চিন্তা আসে। এই সমস্ত আর বিভিন্ন দিক থেকে সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যাগুলো দেখে থাকলে আমাদের সামনে একটা মস্ত আদর্শ, সে আদর্শটা গ্রহণ করতে 28 বছরে এক তরুণ যুবক, তার সামনে দুটো অপশন, একটা হলো তার জ্ঞান বিদ্যা দিয়ে তার বাবা মা এবং অন্যান্য পরিবারের লোকেদের আচ্ছাদনের অবস্থা, আর একটা ছিল তার গুরুদেব তাকে যে দায়িত্ব দিয়েছেন ভারতবর্ষের পুনরুদ্ধার করতে হবে এবং ভারতবর্ষের আধ্যাত্মিক বলে বিশ্ববিদ্যালয় করতে হবে। তো সেই তরুণ সন্ন্যাসী, তখন সন্ন্যাসী হয়, তিনি দ্বিতীয় অবসরটাকে নিয়েছেন আর সেই মানুষকে ভারতবর্ষের উপর ধ্যান করেছেন। ন্যাশনাল সেন্টার লাইফ, সেলফ সেন্টার লাইফ নয়। আমি স্বামী বিবেকানন্দের কথা বলছি। 1893 সালে যখন আমেরিকাতে গেলেন, তার আগে পর্যন্ত যত লোক আমেরিকাতে বা ইউরোপে যেতে তারা পড়তে গেলেন, আর পরে কি শিখে আসতেন না ভারতবর্ষে কতটা গালিগাল আছে, ভারতবর্ষের ধর্ম সম্বন্ধে, ভারতবর্ষের ভৌগোলিক অবস্থা সম্বন্ধে, ভারতবর্ষের জাতীয় সত্তা সম্বন্ধে। স্বামী বিবেকানন্দ একমাত্র মানুষ যিনি বিশ্বের পড়া দিয়েছেন, ভারতবর্ষকে পড়িয়ে দেন, সনাতন হিন্দু ধর্মকে পড়িয়ে দেন। এখানে অনেক ছাত্র ছাত্রী আছেন, আপনারা জানেন যে আবিষ্কার করছেন, জানেন আইনস্টাইন আবিষ্কার করছেন, আপনারা জানেন তার ভীষণ অবদান আছে। আপনার নিকোলা টেসলার নাম শুনেছেন, স্বামীজি এখন প্রতিগত মহিলা বাড়িতে টেসলা নিকোলা সঙ্গে স্বামীজির স্বামী। টেসলা নিকোলা একজন ফিজিসিস্ট
এবং একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো তিনি স্বামীজির সাথে বিজ্ঞান বিষয়ে কথোপকথন শুরু করেছেন। স্বামীজি কথোপকথন করতে করতে আমাদের যে সৃষ্টি স্থিতির অবস্থা এবং আমাদের যে অক্ষর ব্রহ্ম এবং যে মায়াশক্তি এই সম্বন্ধে গভীর বিশ্লেষণ করতে করতে বলছেন যে তুমি যাকে বস্তু করে দেখছো এগুলো কিন্তু বস্তু না। সাংবাদিকের কতগুলো সুন্দর করে বললেন যে এগুলো কি না, এগুলো শক্তি উপাদান। নিকোলা টেসলা এই গল্পটা নিয়ে বললেন তার এক বন্ধুর সঙ্গে, তার নাম হলো মিলেভা বেরি। মিলেভা বেরি করেন আইনস্টাইনের প্রথম স্ত্রী। মিলেভা বেরি এই কথা আইনস্টাইনকে বললেন এবং মিলেভা বেরি ফিজিক্স ম্যাথমেটিক্স আইনস্টাইনের সমস্ত তত্ত্বগুলো ম্যাথমেটিক্স এস্টাবলিশমেন্ট দিয়েছিলেন মিলেভা বেরি। স্বামীজির প্রয়াণের কয়েক বছর পরে স্বামীজির দেওয়া এই তত্ত্ব আর আইনস্টাইন প্রকাশ। এই যখন তত্ত্ব আছে, এই যখন আদর্শ আছে, যুব সমাজের সামনে এই আদর্শকে গ্রহণ করতে হবে। তো যে অর্গানাইজেশনের কথা বলছিলাম যে ভারতবর্ষের যে প্রায় 700 বছর ইসলামী বর্বরতা, প্রায় 200 বছর জাতি ইংরেজি শিক্ষানীতি এবং স্বাধীনতার উপর ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার নামে যে শিক্ষা ব্যবস্থা, এটি কি হয়েছে এবং তার সঙ্গে দুটো দর্শন এসছে। একটা দর্শন হলো যে পরস্পরের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া, সেই সংগ্রাম করা, আর তোমার ক্যাপিটাল হলো অর্থ, তোমার চারিপাশে। আরেকটি দর্শন হলো এই দর্শনের প্রবর্তন হলো কার্ল মার্কস। আর দ্বিতীয় দর্শন হলো যে ফ্রয়েড, সিগমুন্ড ফ্রয়েড। তিনি বললেন মানুষের জীবনে চালিত শক্তি হলো যৌন আকার, একে প্রতিমূর্তি করে জীবন চরিত্র। 1834 সালে অবতার স্বয়ং তিনি এসে বললেন যে মানুষের জীবনের চালিত শক্তি হলো অন্তর্নিহিত দেহ। ওই যে বললাম যে মানুষদের মুখ চলে গেছে, মানুষের মৌলিক চিন্তার ভাব চলে গেছে। সেজন্য তিনি প্রথমেই বললেন যে ভারতবর্ষের আগামী ভারতবর্ষকে যেটা করতে হবে সেটা হলো মান সম্মানের পুষ্টি। মান সম্মানের পুষ্টি স্পিরিচুয়াল দৃষ্টিকোণ করেছেন যে মানুষের যে অন্তর্নিহিত দেহত্ব আছে সেই দেহত্ব সম্মানের। তাই তিনি বললেন মনুষ্য জীবন উদ্দেশ্য ঈশ্বর। তারপর তিনি ধরেনকে বললেন যে বাবা তোমাকে একটা সফটওয়্যার প্রোগ্রামিং করবে যাতে করে মানুষের বুঝতে দিয়ে তখন তারা বললেন অলরাইট, আমি এই চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করলাম। তখন থেকে প্রোগ্রামিংয়ের নাম দিলেন ম্যান মেকিং রেভলিউশন, মানুষ প্রকাশ। শুধু প্রোগ্রামিংয়ের নাম দিয়ে কাজ করলাম, তিনি কতগুলো কোড, প্রথম কোডটা হলো যে ফার্স্ট ফিক্স করতে তুমি ঠিক করে না তোমার জীবন উদ্দেশ্য। দুটো উদ্দেশ্য বললেন, একটা উদ্দেশ্য বললেন সুপ্রিম আইডিয়োলজি, সুপ্রিম আইডিয়া, সেটা হলো যে তোমার মধ্যে যে ডিভিনিটি আছে সেটা ঠিক করা। আরেকটা হলো যে ইমিডিয়েট যে তোমাকে থাকা উচিত, ছাত্রদের থাকা উচিত, ছাত্ররা অধ্যয়ন, ছাত্ররা ভালো করে পড়াশোনা। কি জন্য পড়াশোনা করবে? পড়াশোনা করবে এই কারণগুলো যাতে সে বিষয় গভীর হতে পারে এবং সে বিষয়ের অধীন জ্ঞান যেন সে ব্যক্তিগত জীবনে সমাজ জীবনে প্রয়োগ করে বহু মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্য নিতে পারে। একটি মানুষ শিক্ষার দ্বারা নিজের গাছপালাকে ব্যবস্থা করবে, পরিবারের সমস্ত দুঃখের নিবৃত্তি করবে, কিন্তু পারস্পরিক মানুষের সাথে সম্পর্ক বোঝাই যায় এবং অন্তিমে সমস্ত বিভিন্নতার মধ্যে যে একত্র আছে সেটা অনুভব। দ্বিতীয় যে পরে রাখবেন সেটা বললেন যে টু লিভ পারপাসফুলি। তুমি কি করে পারো সেলফ সেন্টার লাইফ লিভ করবে না তুমি নেশন সেন্টার লাইফ? তুমি শুধু আহার বিদ্যা মন্ত্রণে ব্যস্ত থাকবে